হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো আজকের ভিডিওতে আমরা ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু করাবো। তো তোমরা এই অঙ্কগুলো করলে আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করলে আশা করি বুঝতে পারবে যে এই যে অঙ্কগুলো আজকে আমি করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে। ডব্লিউপি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবল বলো বা আদার্স লেডি কনস্টেবল, বিভিন্ন কনস্টেবল পরীক্ষায় এই টাইপের অঙ্ক থাকছে, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক থাকবে না। তো আজকে তোমাদের টোটাল 20টি অঙ্ক করাবো। তো 20টা অঙ্ক দেখবে প্রত্যেকটা পরীক্ষায় থাকে, কনস্টেবল পরীক্ষায়। তো তোমাদের আমি একবার দেখাচ্ছি, দেখো এখানে আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি 20টা অঙ্ক বিগত বছরের প্রত্যেক পরীক্ষায়, পুলিশ পরীক্ষা বলো আর পিএসসি বিভিন্ন ক্লার্কশিপ ফুড এসআই সব পরীক্ষাতে বারবার করে এসে প্রত্যেকটা অঙ্ক একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন টপিক থেকে নিয়ে এসেছি। লসাগু গসাগু বয়স সংক্রান্ত অঙ্ক, তারপর লাভ ক্ষতি থেকে নিয়ে এসেছি, তারপরে তোমাদের সংখ্যার ধারণা থেকে আসে, তারপরে তোমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে আসে। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু অঙ্ক নেওয়া হয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নিয়ে এসেছি, মিশ্রণ থেকে নেওয়া হয়েছে, বর্গমূল থেকে নেওয়া হয়েছে, পয়সার অঙ্ক আছে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা যে অঙ্কগুলো দেখে যাবে ম্যাক্সিমাম অঙ্ক এবারে কনস্টেবল পরীক্ষা থাকবে। তো ফার্স্ট অঙ্ক কী বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির যোগফল কত। তো যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, যে অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে হবে, বা গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে, তো সেটা কিভাবে করতে হয় দেখো। তো ফর্মুলা হচ্ছে, দেখো কি বলছে এখানে, ফর্মুলা হচ্ছে লসাগু, আমি এল লিখলাম, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল, তো গুণ লিখলাম, ইনটু হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লসাগু দেওয়া আছে, আমরা গসাগুটা বের করে নিই। তাহলে গসাগু ইকুয়াল টু কী হবে, গসাগু ইকুয়াল টু হবে লসাগু বাই হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো এবারে দেখো লসাগু কত দেওয়া আছে, 312। সংখ্যা দুটির অনুপাতের গুণফল কী হবে, 6 × 13। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে 6 দিয়ে কাটি 312কে, তাহলে কত বার যাচ্ছে, 5 × 6 = 30 আর 6 × 2 = 12, তাহলে 4 × 13 = 12। তো গসাগু কত হয়ে গেল, গসাগু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে গসাগু 4 হলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আমরা সংখ্যা দুটির যোগফল বের করতে পারবো। তো অনুপাত দ্বয়ের যোগফল কত হবে, দেখো অনুপাত আছে 13 আর 6, তাহলে অনুপাত দ্বয়ের যোগফল হবে 19। এই 19-এর সাথে 4 গুণ করলে আমরা কি পেয়ে যাব, সংখ্যা দুটির যোগফল পেয়ে যাব, কত হচ্ছে 76। তো রাইট অ্যান্সার কত, অপশন নাম্বার এ। তাহলে দেখো বলছি আবারও, যে এইরকম দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে তাদের লসাগু বা গসাগু যে কোনো কিছু একটা দেওয়া থাকলে তোমরা এই সূত্র ইউজ করবে, লসাগু ইকুয়াল টু কি, অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু। এখন যদি গসাগু দেওয়া থাকতো তাহলে লসাগু তুমি এই সূত্র দিয়ে বের করে নিতে পারতে। তো আমাদের দেওয়া আছে লসাগু, তো গসাগু ইকুয়াল টু লসাগু বাই অনুপাত দ্বয়ের গুণফল। এইবার আমরা গসাগু পেয়ে গেলাম। তো সংখ্যা দুটির যোগফল বের করতে গেলে কী করতে হবে, এই অনুপাত দ্বয়ের যোগ করে তার সাথে গসাগু গুণ করতে হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই রকম দেওয়া থাকতো, একবার দেখো, যদি এলসিএম না দিয়ে এখানে যদি থাকতো গসাগু, ঠিক আছে, এখানে যদি গসাগু বলতো 4, লসাগু কত, তাহলে তুমি কী করতে, ফর্মুলা ইউজ করতাম, লসাগু ইকুয়াল টু অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু। ঠিক আছে, তো অনুপাত দ্বয়ের গুণফল কত হবে, 6 × 13, আর গসাগু কত, 4। তো 4 × 6 = 24, আর 13 গুণ করলে তুমি কত পাবে, 312 পাবে। তো জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক আসলেই করতে পারবে। এরপরে যদি বলতো সংখ্যা দুটি কী কী, তো দেখো গসাগু তো 4 পেয়েছো, তাহলে সংখ্যা দুটি কী কী হবে, অনুপাতের সঙ্গে সংখ্যা গুণ করলে তুমি বের করতে পারবে। 6 × 4 কত হচ্ছে, 24, আর 13 × 4 কত হচ্ছে, 52। তো এইভাবে তুমি সংখ্যা দুটো বের করতে পারো, এরপরে যোগ করলে দেখবে 76 পাবে। তো এখান থেকে গসাগু পেয়ে গেলে আর অনুপাত দেওয়া থাকলে দুটো সংখ্যাও তুমি বের করতে পারবে। তো এই অঙ্কটা দিয়েই কিন্তু ঘুরিয়ে ফিরে 4-5 প্রকারের অঙ্ক হতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্কটা করব। এবারে দেখো এই টাইপের অঙ্ক এরকম প্রত্যেকটা পরীক্ষায় একটা করে থাকে। কি বলছে, দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত। তো ফর্মুলা কি দেখো, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, তো সংখ্যা দুটির গুণফল কত, 2160, গসাগু কত, 6 দেওয়া আছে, লসাগু বের করে নেবো এখান থেকে। তাহলে লসাগু ইকুয়াল টু হয়ে যাবে এল ইকুয়াল টু 216/6। তো এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে কতবার যাচ্ছে দেখো, 3 × 6 = 18, 6 × 6 = 36, 360। তাহলে লসাগু কত হচ্ছে, 360, লসাগু হচ্ছে 360। এখন বলছে গসাগু ও লসাগুর অনুপাত। তো গসাগু অনুপাত লসাগু কী হবে, গসাগু 6 আর লসাগু 360। তো অনুপাত বের করলে কী হচ্ছে, 6 দিয়ে কাটো, 6 × 6 = 6, আর এখানে 6 দিয়ে কাটলে বা 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 60। তো
তো অনুপাত হয়ে যাবে 1:60। তো গসাগু আর লসাগুর অনুপাত কত? 1:60। তো এখান থেকে তোমাদের অনুপাত না দিয়ে শুধু বলবে লসাগু বের করো, তাহলে এই ফর্মুলা দিয়ে লসাগু তোমরা যদি চাইতো শুধু লসাগু, তাহলে এটাই উত্তর হয়ে যেত। তো আমি একেবারে তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, দেখবে একটা অঙ্ক থেকে কিন্তু 2-3টে অঙ্ক তোমরা করতে পারবে। মানে এই যে অঙ্কটা করিয়ে দিলাম, তার মানে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে, আর কিন্তু ভুল হবে না। আর এই প্রশ্নগুলো বিগত বছরের প্রত্যেক পরীক্ষায় আসছে, আমি বারবার করে বলছি বিগত বছরের প্রত্যেক পরীক্ষাতে আসছে। এর পরের প্রশ্ন দেখো, 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটাও প্রিভিয়াস ইয়ার ডব্লিউপি কনস্টেবলের প্রশ্ন, এই টাইপের প্রশ্নও বারবার আসে। তো এখন দেখো, তোমরা সবাই বর্গমূল নির্ণয় জানো, স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার বা স্কোয়ার রুট যেটাকে বলে, স্কোয়ার রুট বর্গমূল নির্ণয়। তো 1728-এর আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের বর্গমূল নির্ণয় করা শিখতে হবে। তো বর্গমূল নির্ণয় করতে গেলে তোমাদের কী করতে হবে? এই ডান সাইড থেকে দুটো সংখ্যার মাথায় বাদ দিতে হবে। বাদ দিলাম। এবারে দেখো, এই 17-এর মাথায় বার, তার মানে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার স্কোয়ার করলে হয় 17-এর ইকুয়াল হবে, না হলে 17-এর একদম কাছাকাছি ভ্যালু হবে। তো তোমরা দেখো, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25। তো 5-এর স্কোয়ার 17 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4-এর স্কোয়ার হবে। 4-এর স্কোয়ার করলে কত হবে? 4-এর স্কোয়ার মানে 4 2 বার গুণ 16। এখন দেখো, 17 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে? 1। এবার এখানে 4-এর ডাবল নিতে হবে। 4-এর ডাবল মানে কত? 4 2 8। তো এখানে 1, এখানে 8, তো 1 তো ছোটো 8-এর থেকে, তো এই যে 28 একবারে নিচে নেমে আসলো। তো এবারে দেখো, এখানে যদি আমি 1 নিই, এখানে যদি সেই 1টা আবার এখানে আসবে, তো এই 1 দিয়ে 81-কে গুণ করলে কত হচ্ছে? 81 1 কে 81। দেখো, এই 128-এর থেকে ছোটো হয়ে গেছে, 128-এর থেকে কী হয়েছে? ছোটো হয়েছে। বাট এই টাইপের অঙ্ক করতে গেলে তোমার এই 128-এর থেকে সবসময় কী করতে হবে? একটু বড় সংখ্যাটা নিয়ে নিতে হবে। তো 128-এর থেকে বড় নিতে গেলে আমাদের এখানে একটা না নিয়ে আমরা কী করব? 2 নিলাম, ঠিক আছে? তো এখানেও 2 আসবে। তো 82 দুগুণে, 82-কে 2 দিয়ে গুণ করব, তো 82 দুগুণে কত? 164। তো আমরা এটা কাটলাম, 82 দুগুণে কত? 164। এখন 164 থেকে 128 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 6, হাতে থাকছে 1, 36। তো গাইস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বা গ। তো 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেটা হচ্ছে 36। তোমরা একটু চেক করে দেখবে, দেখো 1728-এর সাথে যদি তুমি 36 যোগ করো, তাহলে কীভাবে? 8 6 14 4, হাতে থাকছে 1, 3 2 5 6, 1764। আর এই 1764 হচ্ছে কিসের স্কোয়ার? 42-এর স্কোয়ার, ঠিক আছে? 1764 কিসের স্কোয়ার? 42-এর স্কোয়ার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান নাম্বার গ। 1728-এর সাথে 36 যোগ করতে হবে, করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? দেখো, 2-এর স্কোয়ার হচ্ছে 4, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো যে সমস্ত সংখ্যাকে কোনো একটা সংখ্যার স্কোয়ার করে পাওয়া যায়, সেটাকে আমরা কী বলি? পূর্ণবর্গ সংখ্যা। তো আশা করি তোমরা এই টাইপের অঙ্ক বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। এখানে এটা দাঁড়ি হবে, ঠিক আছে? এটা দাঁড়ি। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স কত? তো যারা এক্স ওয়াই ধরে করতে চাও, এক্স ওয়াই ধরে করবে। তো আমি এখানে তোমাদের দেখো, অনুপাতের এই ধরনের অঙ্ক আসলে বারবার বিভিন্ন পরীক্ষায় থাকে। দেখো, এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত, প্রেজেন্ট এজ, ঠিক আছে? 3:4। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত মানে ওল্ড এজ, আমি ও লিখলাম শুধু। ওল্ড এজ মানে পূর্বের বয়স অনুপাত কত ছিল? 5:7, ঠিক আছে? তো 5 বছর পূর্বে বলেছে, আমি এখানে 5টা রাখলাম, এখানে 5 রাখলাম, ঠিক আছে? 5টা আমি সাইডেই রাখছি, এখানে সাইডে। তো এবারে দেখো, এইভাবে কোনাকুনি গুণ করবে। তো কত পাচ্ছে? দেখো, 4 5 20 আর 3 7 21। তো 21 থেকে 20 বাদ দিলে তোমাদের থাকে কত? 1 থাকে, ঠিক আছে? আর এই যে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তো এই 2 আর 5 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 10। তো 2 আর 5 গুণ করলে কত হবে? 10। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে কত? 10, ঠিক আছে? তো বলেছে ওয়াইয়ের বর্তমান বয়স কত? তো ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত কত? 4 অনুপাত ছিল। তো 1 অনুপাতের ভ্যালু 10 হলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তো রাইট অ্যান্সার কী হলো? অপশান নাম্বার বি, ঠিক আছে? এবারে আমি দেখো, এবার আমি তোমাদের শেখাচ্ছি অপশান দেখে কী করে তুমি এই অঙ্কটা সলভ করবে, ঠিক আছে? অপশান দেখে কী করে সলভ করবে, জাস্ট কিন্তু এইভাবে করার দরকার নেই। এটাও কিন্তু খুবই সহজ পদ্ধতি, জাস্ট 5 সেকেন্ডে করে দিয়েছি। এরপরে তুমি অপশান দেখে 1 সেকেন্ডে কীভাবে করবে, দেখো আমরা অপশান দেখে অঙ্কটা করব। তো এখানে তোমাদের এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত বলা আছে, 5 বছর পূর্বে একটা বয়স অনুপাত বলা আছে, আমাদের ওয়াইয়ের বর্তমান বয়স বের করতে হবে। তো এইখানে দেখো যে ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাত কত? 4। তো এই যে উত্তরগুলো আছে, এই উত্তরগুলো কী হবে? 4-এর মাল্টিপেল হবে বা 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো 50-কে কি 4 সম্পূর্ণরূপে ভাগ করতে পারে না, তো এই অপশান ক্যান্সেল হয়ে গেল। 30-কে 4 সম্পূর্ণরূপে ভাগ করতে পারে না, তো
40 আর 60কে 4 সম্পূর্ণরূপে ভাগ করে। তো এই দুটো অপশান থেকে কিন্তু আমাদের উত্তর হবে, কারণ 40কে তুমি 4 দিয়ে ভাগ করো কতবার যাবে, 10 বার যাবে, 4 10 40 সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। আবার 60কে ভাগ করলেও 4 15 60 কোনো ভাগশেষ থাকবে না। তো এইবারে দেখো এই দুটো থেকে একটা হবে। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল, 5:7। এখন 5 বছর পূর্বে বয়স, তার মানে কত, আমি 60 থেকে 5 বিয়োগ করে দেবো, কত হচ্ছে 55 বছর। আর 40 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 35। এখন দেখো 5 বছর পূর্বে এর বয়স কত ছিল, 7 অনুপাত। তো 7 কি 55কে সম্পূর্ণরূপে ভাগ করে না, তাহলে এই অপশানও ক্যান্সেল হয়ে গেল। তো এই 35কে 7 সম্পূর্ণরূপে ভাগ করে, 5 7 35, তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। তো গাইস দেখো শুধুমাত্র অপশান টেস্ট করে কিন্তু আমি অঙ্কটা করে ফেললাম। তো এই টাইপের অঙ্ক তোমরা জাস্ট অপশান দেখেও করতে পারবে। পরের অঙ্কটা কী বলছে দেখো, এই টাইপের অঙ্ক যে বিগত 10 বছরে যে কত পরীক্ষা এসছে তার কিন্তু ঠিক নেই। প্রত্যেকটা পরীক্ষায়, সে ফুড এসআই বলো, পিএসসির বিভিন্ন পরীক্ষা, এসএসসির পরীক্ষা, পুলিশ পরীক্ষায় তো প্রত্যেকবারই থাকে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। তো তোমাদের আমি বারবার বলেছি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এটাকে আমরা সিপি বলি, সেলিং প্রাইস বিক্রয় মূল্যকে এসপি বলি। বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, এটা সেলিং প্রাইস হবে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে কত, 4 ইন্টু সেলিং প্রাইস বিক্রয় মূল্য এসপি, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5 ইন্টু কস্ট প্রাইস সিপি এর সমান। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের রেশিও পাবো, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস বাই হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল টু কত হচ্ছে 5/4 অনুপাত। তো সেলিং প্রাইস যদি 5 হয়, ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস 4, ঠিক আছে। বিক্রয় মূল্য 5 হলে ক্রয় মূল্য 4। তো আমাদের প্রফিট আমরা কীভাবে বের করি, প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100 তার কত পার্সেন্ট। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দাও তো কত হচ্ছে 1 হচ্ছে, আর ক্রয় মূল্য কত 4 অনুপাত ইন্টু 100%। তাহলে 100কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25%। তাহলে কত লাভ হবে, 25% লাভ হবে। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি বা গ। তো 25%, তাহলে কি হয়ে গেল, 25% কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমরা সবাই পারবে, খুবই সহজ অঙ্ক। পরের অঙ্কটা দেখো, এটাও লসাগু গসাগুর থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসে প্রত্যেক পরীক্ষায়। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 ও 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 ও 7 ভাগশেষ থাকে। দেখে কিন্তু কঠিন মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ অঙ্ক। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে কিন্তু 4টে 9, এটা তোমরা সবাই জানো। এবার একটা জিনিস লক্ষ্য করো যে কী দিয়ে ভাগ করছি আমরা, 3 5 7 আর 9 দিয়ে ভাগ করছি, ভাগশেষ এইগুলো পাচ্ছি। তো এবারে একটা জিনিস লক্ষ্য করো, 3 দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ থাকছে 1, বিয়োগ করলে 3 আর 1 বিয়োগ করলে হয় 2। 5 দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ থাকছে 3, তো 5 বিয়োগ 3 করলে কত পাচ্ছ 2। এবারে দেখো 7 দিয়ে ভাগ করছো, ভাগশেষ পাচ্ছ 5, বিয়োগ করো 2। 9 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকছে 7, বিয়োগ করো 2। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স কত আসছে, 2 আসছে। তো এবারে আমাদের একটা কাজ হচ্ছে, এই 3 5 7 আর 9-এর কী করতে হবে, লসাগু বার করতে হবে। তো আমরা লসাগু সবাই পারি বের করতে, 3 3 কে 9। তো এখন এই সবগুলোকে আমি গুণ করব, 3 3 কে 9, 5 9 45 আর 7 45 কত 315। আমাদের এখন কাজ হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 315 দিয়ে ভাগ করা। তো কতবার যাবে দেখো, 3 বার যাবে। 3 3 কে 9, 945, 4 এদিকে হচ্ছে 5, 549। এবারে একবার যাবে, কত হচ্ছে 4 3 2 234। এখন তোমাদের কাজ কি, এই যে ভাগশেষটা পেলে আর এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করবে। তাহলে 9999 থেকে ভাগশেষ কত 234, এটা বিয়োগ করলাম, কত পাচ্ছি 5 6, আর এখানে থাকছে কত 7, এটা হচ্ছে 9। দেখো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট যেটা পেয়েছি এর সাথে এখানে দেখো প্রতি ক্ষেত্রে সেই 2 পেয়েছিলাম, সেই 2টা আমরা যোগ করব, করলে কত হয় 65-র সাথে 2 যোগ করলে 67। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 9767। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 9767, যাকে এই 3 5 7 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তুমি 1 3 5 7 ভাগশেষ পাবে। কীভাবে বের করলাম, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তো 4টে 9, তারপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর আমরা লসাগু বের করলাম, কত হচ্ছে 315।
এখন এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 315 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পেয়েছি সেই ভাগশেষ থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে এটা পেলাম। এরপরে একটা জিনিস আমরা প্রথম করেছিলাম, এই যেটা দিয়ে ভাগ করছি আর ভাগশেষ থাকছে তাদের পার্থক্য বের করলাম, সব ক্ষেত্রে 2। তো আলটিমেটলি লাস্টে আমাদের এই 2 যোগ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয় যোগফল এত। তোমরা ছোটোবেলায় সবাই পড়েছো এইভাবে একক, দশক, শতক, সহস্র, এইভাবে আমরা শিখেছি। শতকের ঘরে পাওয়ার কত 100, দশকের ঘরে হচ্ছে 10, আর এককের ঘরে পাওয়ার কত 1। তো বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয় যোগফল। তো 2 অঙ্কের সংখ্যা মানে আমরা ধরে নিলাম এককের ঘরের অঙ্ক কত, এককের ঘরের সংখ্যা x, আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে কি y। ঠিক আছে, তো এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক কি y। তো এই y এর পাওয়ার কত 10 ইন্টু y, x এর পাওয়ার কত x ইন্টু 1 মানে x, তাহলে সংখ্যাটি কী হয়ে যাবে, সংখ্যাটি হয়ে যাবে 10y ইকুয়াল টু x, এটাই হয়ে যাবে সংখ্যা। তো এই হচ্ছে সংখ্যা। তো এখন বলছে দেখো আমরা কীভাবে অপশান টেস্ট করে অঙ্কটা করব। দুটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল। তো এককের ঘরের অঙ্ক ছিল x আর দশকের ঘরের অঙ্ক ছিল y। তো x প্লাস y করলে তুমি কত পাবে 8 পাবে। তো প্রতি ক্ষেত্রে দেখো 5 আর 3 8, 6 আর 2 8, 5 আর 3 8, 4 আর 4 8। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন উত্তরটা হবে। তো এখানে দেখো সংখ্যাটি থেকে 18 বাদ দিলে তো সংখ্যা আমরা কী পেয়েছি 10y প্লাস x, 10y প্লাস x, এর থেকে কত 18 বাদ দিতে হবে। দিলে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। তো অঙ্কগুলি স্থান পরিবর্তন করে এক্সের জায়গায় y আসবে, y এর জায়গায় x যাবে। তাহলে আমরা কী পাবো 10x প্লাস y। যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এখন আমরা এখান থেকে অপশান টেস্ট করব। দেখো এটাকে যদি আমি এককের ঘরের অঙ্ক ধরি আর এটাকে যদি দশক ধরি তাহলে কী দাঁড়াচ্ছে 4 10 40, আচ্ছা 44, আর 18 বিয়োগ করলে কত হচ্ছে 26 হচ্ছে। কিন্তু এই সাইডে কি 4 10 40 44 হচ্ছে। তো এটা কিন্তু অপশান ক্যান্সেল হয়ে গেল। এরপরে আমরা 53 নিয়ে করে দেখি। 53 নিয়ে করলে এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক আর এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 10 ইন্টু 3, সরি এটা 10 ইন্টু 5 প্লাস 3 কত হচ্ছে 53, আর 53 থেকে 18 বিয়োগ করলে তুমি কত পাবে 35। এখানে দেখো এক্সের ভ্যালু কত 3, তাহলে 10 ইন্টু 3 প্লাস হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 5, 35। তো গাইস দেখো মিলে গেছে। তো এই 53-র এখানে 3কে একক আর 5কে দশকের অঙ্ক ধরে আমরা এখানে সলভ করে দেখলাম, দুটো কিন্তু সমান হয়ে গেছে দুই সাইড। তার মানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান নাম্বার বি। তো তোমরা এইভাবে অপশান টেস্ট করে করতে পারো, পুরো অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করবে এই অঙ্কগুলো সলভ হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কীভাবে করেছি, এই দুটো অপশান দেওয়া আছে, একদম ডান সাইডেরটাকে তোমাদের এককের ঘরের অঙ্ক ধরতে হবে আর বাম সাইডেরটাকে দশকের ঘরের অঙ্ক ধরতে হবে। তো দশকের ঘরের অঙ্ক ছিল কি ওয়াই আর এককের ঘরের অঙ্ক ছিল এক্স। তো এইখানে তোমরা সব বসিয়ে যদি উভয় বাম পক্ষ আর ডান পক্ষ যখন সমান হবে যে অপশানটা দিয়ে সেটাই তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। তো এই পাইপ আর নল থেকে এই ধরনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, সেই জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। এই অঙ্কগুলো বারবার রিপিট হয়, তাই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। এই টাইপের অঙ্ক করে গেলে পরীক্ষায় এর থেকে বাইরে আর কোনো অঙ্ক থাকবে না। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। একটা জিনিস এখানে লক্ষ্য করো, এ কত মিনিটে পূর্ণ করছে 12 মিনিটে, এ 12 মিনিটে পূর্ণ করছে, আর বি হচ্ছে 16 মিনিটে। মিনিটটাকে আমি MIN দিলাম, এ 16 মিনিটে করছে। ঠিক আছে, এখন ওই জলাধারের ক্যাপাসিটি মানে ওই জলাধারে কতটা জল ধরে সেটা বের করতে গেলে কী করতে হবে, এই 12 আর 16 লসাগু করতে হবে। তো 12 আর 16 লসাগু তোমরা সবাই বের করতে পারো। দেখো 12কে যদি আমি ভাঙি 3 4 12, আর 16কে যদি ভাঙি 4 4 16। তার মানে কি লসাগুর ক্ষেত্রে সবসময় বেশিটাকে নিতে হয়। তো এখানে 4 দুবার আছে, এখানে একবার আছে, তাহলে 4 দুবার নিলাম আর বাকি থাকছে কি 3, তাহলে 4 4 16, 3 16 48। লসাগু বের করার বিভিন্ন টেকনিক আছে, তোমরা অলরেডি জানো অনেকেই। তো কত হচ্ছে 48। এই 48 ইউনিট এটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি কিসের, ওই জলাধারে টোটাল ক্যাপাসিটি। আমি টিসি লিখলাম, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি। এবারে দেখো টোটাল 48 ইউনিট জল ধরে, ঠিক আছে, আর এ হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে। তাহলে টোটাল 48 ইউনিট জল আর এ 12 মিনিটে পূর্ণ করে, তাহলে এ 1 মিনিটে কতটা পূর্ণ করে, 1 মিনিটে 4 ইউনিট পূর্ণ করে। বা তুমি এটাকে 48 লিটারও ভাবতে পারতে। তাহলে এ 1 মিনিটে 4 লিটার পূর্ণ করে। বি 1 মিনিটে কত পূর্ণ করবে, বি 1 মিনিটে 3 লিটার পূর্ণ করে। ঠিক আছে, তো এবারে দেখো এ প্লাস বি 1 মিনিটে কত লিটার পূর্ণ করবে, এ প্লাস বি 1 মিনিটে 4 + 3 7 লিটার জল পূর্ণ করবে। ঠিক আছে, টোটাল জল কত 48 লিটার।
এ আর বি 1 মিনিটে 7 লিটার পূর্ণ করে। যদি দুটো পাইপ বন্ধ না করা হতো, এখন এইখানে কিন্তু আসল খেলা, দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে 9 মিনিটে পূর্ণ হবে। আমরা ধরে নেব যে দুটো পাইপ 9 মিনিটে জল পূর্ণ করেছে, 9 মিনিট ধরে জল পূর্ণ করছে। তো 1 মিনিটে এ প্লাস বি 7 লিটার পূর্ণ করে, তাহলে 9 মিনিটে কত করবে? 9 মিনিটে 9 × 7 63 লিটার করবে, 63 লিটার পূর্ণ করবে। বাট আমাদের জল আছে কত? 48 লিটার। তো আমাদের জল ছাড়াও কিন্তু এক্সট্রা ভর্তি হয়ে যাচ্ছে। তো কত এক্সট্রা হচ্ছে? 15 লিটার। আর এই 15 লিটার কে ভর্তি করছে? বি পাইপটা আমরা খোলা রেখেছি, তাই জন্য প্রশ্নে কিন্তু বলেছে বি পাইপটি বন্ধ করতে হবে। কিন্তু আমি কি করছি? আমি কিন্তু বুদ্ধি করে বি পাইপটা 9 মিনিট খোলা রেখেছি, আর বি পাইপ 9 মিনিট খোলা রেখেছি বলে কিন্তু এক্সট্রা 15 লিটার জল কী হয়েছে? ভর্তি হয়েছে। তো এই 15 লিটার জল বি পাইপ কতক্ষণ ধরে ভর্তি করে বলো তো? বি পাইপ 1 মিনিটে যদি 3 লিটার করে, তাহলে 15 লিটার জল ভর্তি করে বি কত মিনিটে? 5 মিনিটে। 5 মিনিটে, ঠিক আছে। জাস্ট আর কিছু নেই, অঙ্ক আমাদের হয়ে গেছে। তো বলছে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করতে হবে, তো 9 মিনিটে পূর্ণ হবে। তো আমরা এই 9 বিয়োগ 5 করে দেবো, কত হচ্ছে? 4 মিনিট। তো গাইস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে 4 মিনিট পরে যদি বি পাইপটিকে বন্ধ করো তবে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে একটু বুদ্ধি করবে যে এ প্লাস বি 1 মিনিটে 7 লিটার পূর্ণ করে। আমি দুটো পাইপ বন্ধ না করে 9 মিনিট যদি দুটো পাইপ চালাই তাহলে কত হচ্ছে? 63 লিটার পূর্ণ হচ্ছে। কিন্তু আমার তো দরকার 48 লিটার, কতটা এক্সট্রা করেছি? 15 লিটার এক্সট্রা জল আমি ভরে ফেলেছি। আর এই 15 লিটার জল এক্সট্রা হচ্ছে কী কারণে? বি পাইপটা বন্ধ করিনি বলে। এবার এই 15 লিটার জল বি কতক্ষণে ভর্তি করে? 5 মিনিটে। তো আমরা এখানে টোটাল টাইমটা বলেছে 9 মিনিট, 9 থেকে 5 বিয়োগ করে দেবো, আমাদের রিকোয়ার্ড অ্যান্সার চলে আসবে। তো গাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা থেকে আর বারবার ছেলে মেয়ে কিন্তু ভুল করে আসে। এরপরে এটা তোমাদের হোমওয়ার্ক, এক্ষুনি এই টাইপের অঙ্ক একটা করে দিয়েছি। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 315 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য হবে? তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা 9, 5টা 9, ঠিক আছে। এবার তোমরা কী করবে? একে 315 দ্বারা ভাগ করবে। 315 দ্বারা ভাগ করলে তোমরা কিছু না কিছু কী পাবে? ভাগশেষ পাবে, সামথিং কিছু একটা ভাগশেষ পাবে, ঠিক আছে। এখানে ভাগশেষ পাবে, আর যেটা ভাগশেষ পাবে সেটা দিয়ে কি করবে? এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে, ঠিক আছে। ভাগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো এটা হোমওয়ার্ক, তো এটা অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্টে জানাবে কত উত্তর, ঠিক আছে। তোমাদের অ্যান্সার কী করবে? কমেন্টে জানাবে। পরের প্রশ্ন দেখো, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? তাহলে কি করছে? 28টি জিনিস বিক্রি করছে, করে সে 4টি জিনিসের বিক্রয় মূল্য, 4টি জিনিসের বিক্রয় মূল্য 4 × সেলিং প্রাইস বিক্রয় মূল্য, তো লাভ করছে। তো এই সাইডে কী করবে? 28 পি গুণিতক 28 করবে। হ্যাঁ, লাভ করছে যেহেতু, যদি লোকসান বলতে তাহলে এল গুণিতক লোকসান মানে কি? লস। লাভ মানে কি? প্রফিট। তাই আমি কি করলাম? পি গুণিতক 28 করলাম, ঠিক আছে। তো আমরা এখানে লাভ আর বিক্রয় মূল্যের অনুপাতটা বের করে নিতে পারবো। তো প্রফিট বাই সেলিং প্রাইস, লাভ বাই বিক্রয় মূল্য কত হচ্ছে? দেখো 4/28। এখন যদি আমি 4 দিয়ে কাটি, 4 × 4, 4 × 7 28। তো আমাদের এখানে লাভ কত হচ্ছে? 1 অনুপাত, আর বিক্রয় মূল্য কত হচ্ছে? 7 অনুপাত, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রয় মূল্য বার করতে পারবো। ক্রয় মূল্য আমাদের কত হবে? ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য মাইনাস প্রফিট, লাভ 7 - 1 কত হচ্ছে? 6 হচ্ছে। বলছে শতকরা লাভের হার কত? তো পার্সেন্টেজ প্রফিট বের করার সূত্র আমরা সবাই জানি, পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো বিক্রয় মূল্য 7, ক্রয় মূল্য 6, বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর ক্রয় মূল্য কত? 6 অনুপাত ইন্টু 100। তাহলে 100কে 6 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কত পাবে? 6 ষোলো 96, 2/6 মানে 1/3, 16 পূর্ণ 1/3%। এটাই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার বি। তো এই টাইপের অঙ্ক আগে একটা করে দিয়েছি, বারবার বিভিন্ন পরীক্ষায় থাকে, এই অঙ্কগুলো কিন্তু ভুল করবে না। এরপরে প্রশ্ন, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে, আর 4টি বালক আর 4টি লোক সেই একই কাজ 3 দিনে করে। তো একটি লোক ওই কাজ কত দিনে করবে? তো আমাদের প্রশ্নে বলছে 2টি লোক, হ্যাঁ, 2 ম্যান আর 7 বয়েজ, 2 মেন আর 7 বয়েজ, হ্যাঁ, কত দিনে করছে? 4 দিনে। তো এটাই হচ্ছে কিন্তু টোটাল ওয়ার্ক। আর ওই একই কাজ 4 মেন প্লাস 4 বয়েজ 3 দিনে করে। তো আমরা এখান থেকে এই যে লোক আর বালকের যে কাজের অনুপাত সেটা বের করে নিতে পারবো। তাহলে দেখো 4 দুগুণে 8 প্লাস 4 7 28, এই সাইডে কী হচ্ছে? 3 4 12 প্লাস 3 4 12, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 28 বি
বিয়োগ 12b ইকুয়াল টু কত হচ্ছে 12m মাইনাস 8m। তাহলে কত হচ্ছে এখান থেকে 16b ইকুয়াল টু 4m। তার মানে b/m 4/16। এখন যদি তুমি কাটো 4 একে 4, 4 4 16। তাহলে বালক দেখো, বালক কি করে, বালকের কর্মক্ষমতা কত 1 অনুপাত, আর মেনের কর্মক্ষমতা কত 4 অনুপাত। ঠিক আছে, তো আমরা এখান থেকে টোটাল কাজ বের করে নেব। তো টোটাল কাজ কত হচ্ছে, মেন হচ্ছে একদিনে করে 4 অনুপাত কাজ, বালক করে কত 1 অনুপাত কাজ। তো 2 × 4 মানে 4 দুগুণে 8 প্লাস 7 × 1 কত হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 7 15, আর এর সাথে কত গুণ ছিল 4 গুণ ছিল, 4 15 কত 60। তো এটাই হচ্ছে টোটাল কাজ, এটাই হচ্ছে টোটাল কাজ। এখন বলছে একটি লোক ওই কাজ কত দিনে করবে। তো একটি লোক একদিনে করে কত 4টি কাজ, 4 অনুপাত কাজ, তাহলে টোটাল কাজ হচ্ছে কত 60। তাহলে একদিনে যদি 4টি কাজ করে আর টোটাল কাজ 60 হয়, তাহলে টোটাল কত দিন লাগবে 4 15 60, 15 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশান নাম্বার সি। কিছুই নেই অঙ্কটা, এখানে বলেছে 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে, তাই আমি লিখলাম 2টি লোক 2 মেন আর 7টি বালক 7 বয়েজ × 4। আর ওই একই কাজ 4টি লোক আর 4টি বালক 3 দিনে করে, তো সেটা আমি ইকুয়াল করে দিলাম সেম কাজ বলে। তারপর এখান থেকে ওই যে লোক আর বালকের কাজের অনুপাতটা বের করে নিলাম। তো বালক একদিনে করে একটি কাজ আর মেন একদিনে করে 4টি কাজ। তো এখান থেকে টোটাল কাজ কত 60। তো মেন যদি একদিনে 4টি কাজ করে একজন লোক, তাহলে টোটাল সে ওই কাজটি একা কত দিনে সম্পন্ন করবে, 15 দিনে সম্পন্ন করবে। এর পরের অঙ্কটা দেখো কি বলছে। আর এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিবিআই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালে কিন্তু এসছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি চিনি বেশি ক্রয় করেন। অর্থাৎ পূর্বেও তিনি 160 টাকায় চিনি ক্রয় করতেন, চিনির দাম কম হয়েছে, এখনও তিনি 160 টাকায় আরও 2 কেজি চিনি বেশি পাচ্ছেন। তো প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, অর্থাৎ পূর্বে কত ছিল, দাম কমার আগে। একটা ফর্মুলা মনে রাখবে, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে টোটাল ভ্যালু, মানে মোট দাম। এটা মাথায় রাখবে। মনে করো এখন 1 কেজি চিনির দাম যদি 10 টাকা হয়, তুমি বাজার থেকে নিয়ে আসছো 5 কেজি চিনি, তো টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু 50 টাকা। তোমার ভ্যালু সেম থাকছে, তোমার ভ্যালু যদি সেম থাকে, মনে করো মোট দাম তুমি সেই 50 টাকায় নিয়ে আসছো, কিন্তু এখন চিনির দাম কত হয়েছে, চিনির দাম এখন হয়ে গেছে 5 টাকা কেজি। তাহলে তুমি কোয়ান্টিটি কত পাবে, 10 কেজি পেয়ে যাবে। দেখো 5 10 50, যখন 1 কেজি চিনির দাম 10 টাকা ছিল তখন তুমি কত কেজি পাচ্ছিলে, 5 কেজি 50 টাকায়। এবারে যখন চিনির দাম কমে 5 টাকা কেজি হয়েছে, তখন তুমি 50 টাকায় কত পাচ্ছ, 10 কেজি। তার মানে একটা জিনিস দেখো, যখন এই চিনির দাম অপরিবর্তিত থাকছে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকছে, তখন প্রাইস কি, তখন প্রাইস কিন্তু একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। প্রাইস আর কোয়ান্টিটি, ঠিক আছে, প্রাইস আর কোয়ান্টিটি কি একে অপরের সাথে ব্যস্তানুপাতিক। প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, ঠিক আছে। কারণ প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। দেখো প্রাইস হচ্ছে 10, কোয়ান্টিটি 5, যখন কোয়ান্টিটি 5 প্রাইস হচ্ছে কত 10। তো এখানে দেখো চিনির মূল্য 20% কমেছে, তো আমরা এটা লিখলাম 20%। আর এই যে শতকরাকে ভগ্নাংশ করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তো 20কে 100 দিয়ে ভাগ করলে তুমি কী পাবে, 1/5। তো এই যে নিচে যে ভ্যালুটা আছে এটা তোমার হচ্ছে পূর্বের ভ্যালু 5 অনুপাত, ঠিক আছে। তো পূর্বের ভ্যালু কত ছিল, 5 অনুপাত। তো পূর্বে কত ছিল প্রাইস, 5 অনুপাত, 25% কমেছে, মানে 1 অনুপাত কমেছে, তার মানে কত হচ্ছে 4 অনুপাত। এবারে দেখো আমি বলেছিলাম না প্রাইসের সাথে পরিমাণের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো পরিমাণ কোয়ান্টিটি কত হয়ে যাবে, কোয়ান্টিটি হচ্ছে ব্যস্তানুপাতিক। তো যখন ছিল 5 অনুপাত তখন কোয়ান্টিটি কী হয়ে যাবে, 4 অনুপাত। যখন ছিল 4 অনুপাত তখন প্রাইস, তখন কোয়ান্টিটি কী হবে, 5 অনুপাত। সেম এখানে এটা দেখলে তুমি বুঝতে পারবে। এবারে দেখো কোয়ান্টিটি আমি কতটা বেশি পাচ্ছি, দাম কমেছে বলে 1 অনুপাত বেশি পাচ্ছি। আর এই 1 অনুপাতের ভ্যালু তো 2 কেজির সমান। তো 1 অনুপাতের ভ্যালু যদি 2 কেজি হয়, তাহলে 4 অনুপাত আমি প্রথমে পাচ্ছিলাম কত, 4 অনুপাত, 4 অনুপাতের ভ্যালু 4 দুগুণে 8 কেজি। আর 5 অনুপাতের ভ্যালু কত, 5 অনুপাতের ভ্যালু 5 দুগুণে 10 কেজি, ঠিক আছে। তো এবারে দেখো, তো আমি পূর্বে কত পাচ্ছিলাম, 160 টাকায় 8 কেজি চিনি পাচ্ছিলাম। তো পূর্বের মূল্য কত, 160 ভাগ 8 কত হচ্ছে 20 টাকা প্রতি কেজি। তো গাইস এখানে অপশান একটা কাটো, কেটে 20 টাকা করো, ঠিক আছে, একটা অপশান কেটে 20 টাকা করো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। তো পূর্বে চিনির আসল ক্রয় মূল্য কত ছিল, 20 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে ফর্মুলাটা ইউজ করলাম, যখন টোটাল ভ্যালু যখন কনস্ট্যান্ট থাকবে তখন এই যে প্রাইস মূল্যের সাথে পরিমাণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ মূল্য যেটা থাকবে কোয়ান্টিটি পরিমাণ তার অপোজিট হবে।
এর পরের প্রশ্ন দেখো কী বলছে, পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হলে পিতার বর্তমান বয়স কত। তো ধরে নিলাম পিতার বর্তমান বয়স এক্স, একটা পুত্রের বয়স ওয়াই, আর একটা পুত্রের বয়স হচ্ছে জেড। তো পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তার মানে পিতার বয়স এক্স ইকুয়াল টু কী হবে 3 গুণিতক ওয়াই প্লাস জেড। এবার বলছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তো 20 বছর পরে পিতার বয়স কত হবে, এখন যদি এক্স হয় তাহলে 20 বছর পরে এক্স প্লাস 20, 20 বছর পরে 2 পুত্রের বয়স কত হবে ওয়াই প্লাস জেড, আর প্রত্যেকের সাথে 20 যোগ করো, টোটাল হয়ে যাচ্ছে কত, একটা ছেলের বয়স এখন যদি ওয়াই হয় তাহলে 20 বছর পরে হবে কত ওয়াই প্লাস 20, আর একটা ছেলের বয়স কত হবে জেড প্লাস 20, তার মানে কী হচ্ছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 20 প্লাস 20 40। তো এখান থেকে দেখো তুমি ওয়াই প্লাস জেডের ভ্যালু বের করতে পারবে, ওয়াই প্লাস জেডের ভ্যালু কত, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স বাই 3। তো এক্স প্লাস 20 ইকুয়াল টু ওয়াই প্লাস জেডের এখানে তুমি বসাও এক্স বাই 3 প্লাস হচ্ছে 40। এখন এই 20টাকে এই সাইডে নিয়ে আসো আর এক্স বাই 3টাকে এই সাইডে, তো কী হবে এক্স মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 40, আর এই প্লাস 20 এই সাইডে গেলে কী হয় মাইনাস হয়ে যায়, তো 40 বিয়োগ 20 কী হচ্ছে এই সাইডে 3x মাইনাস এক্স বাই 3, এদিকে হচ্ছে 20, ঠিক আছে 40 থেকে 20 বিয়োগ করলে 20 হয়। তো 2x ইকুয়াল টু কত হবে 20, আর এখানে 3 ছিল, 3 20 60, তো এক্স ইকুয়াল টু হচ্ছে 60/2, তার মানে কত 30। তো পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান বয়স 30 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কে দেখো মিশ্রণ থেকে দিয়েছে, এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। তাহলে দুধ আর জল কত আছে 3:2, এরপরে তুমি জল মেশাচ্ছ, জল মেশালে কত হচ্ছে 9:11। এখন একটা জিনিস দেখো, আমরা মিশ্রণে কিন্তু জল মিশিয়েছি, দুধ কিন্তু মিশাইনি, তাহলে দুধ প্রথমে যতটা ছিল পরেও সেম থাকবে, কিন্তু আমাদের এখানে আছে 9 অনুপাত, এখানে আছে 3 অনুপাত, তো আমরা দুধটাকে সেম করব। তো দুধটাকে সেম করার জন্য এখানে আমাদের দেখো 3 দিয়ে গুণ করলাম, 3 3 9 সেম হয়ে গেল। তো অনুপাতের এক সাইডে তুমি যেটা দিয়ে গুণ করবে পরের সাইডেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তো এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তো এবারে দেখো, তো জল কতটা হয়ে গেল 6, দুধ 9, এখানেও 9 সেম হয়ে গেছে, কারণ আমরা দুধ কিন্তু মেশাচ্ছি না, আমরা মেশাচ্ছি জল। তো জল প্রথমে ছিল দেখো 6 অনুপাত, মেশানোর পরে কত হয়েছে 5 অনুপাত, বেড়েছে কত 11 অনুপাত, বেড়েছে কত 5 অনুপাত। ওকে, এবারে দেখো পূর্বে কী ছিল, পূর্বে দুধ ছিল দেখো 3 3 9 অনুপাত, আর জল ছিল 6 অনুপাত। তো 9 + 6 কত, 9 + 6 হচ্ছে 15 অনুপাত। তো পূর্বে দুধ আর জলের অনুপাত কত 15 অনুপাত, আর এই 15 অনুপাতের ভ্যালু কত 45 লিটার। 15 অনুপাতের ভ্যালু হচ্ছে 45 লিটার। এক অনুপাতের ভ্যালু কী হবে 15কে 45কে 15 দিয়ে ভাগ করো 3 লিটার। আমাদের চেয়েছে কি ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাতে হবে, জল মিশিয়েছি কত 5 অনুপাত, তো এক অনুপাতের ভ্যালু 3 লিটার হলে 5 অনুপাতের ভ্যালু 3 × 5 = 15 লিটার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্ক থাকলে জাস্ট অনুপাত দুটো লিখবে, লিখে যেটা আমরা মেশাচ্ছি না সেটার অনুপাতটাকে সেম করবে। আমরা দুধ মেশাইনি, তো দুধের অনুপাত দুই সাইডে সেম করে নিলাম। ওকে, করার পরে কী পাচ্ছি দেখো জল মেশাচ্ছি 5 অনুপাত, আর প্রথমে যে অনুপাতটা পেয়েছি সেটা আমরা নেব না, যেটা গুণ করার পরে পাচ্ছি দেখো 3 3 9 আর 3 2 6, এটাকে যোগ করবো, যোগ করে এই যেটা দেওয়া আছে সেটার সাথে ক্যালকুলেশন করে নিলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো, মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন সৈন্য ছিল। তো দেখো মনে করো তোমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যে জাতীয় সঙ্গীত হয়, সেই জাতীয় সঙ্গীতে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়াই, মনে করো সেখানে বর্গাকারভাবে সাজানো আছে। তো বর্গাকার কীভাবে সাজাবে তুমি, এইভাবে মনে করো এক লাইনে 3 জন আছে, এই লাইনে আবার 3 জন নিলে, এই লাইনে আবার 3 জন নিলে, তার মানে দেখো এইভাবে আড়াআড়িও 3 জন, এইভাবে লম্বালম্বিও 3 জন, মানে প্রত্যেক সারিতে সেম। তো এইভাবে সৈন্যসমূহকে সাজানোর পরে কী দেখা গেল 31 জন সৈন্য বেশি হয়েছে, ঠিক আছে। তো সামনের সারিতে কতজন সৈন্য ছিল, তো এই ধরনের অঙ্ক করতে গেলে দেখো এই যে সংখ্যাটা দেওয়া আছে এখান থেকে আমাদের কী করতে হবে 31 বিয়োগ করতে হবে। তো 6 3 5 3 5, তো এখানে আমরা কী করবো 31 বিয়োগ করব, করে কত পাচ্ছি দেখো 4, 3 আর 3 মিলে গেলে 0 5 6 3। তো এই যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে কিন্তু এই যে অপশানগুলো আছে তার কিন্তু স্কোয়ার, তো এই অপশানগুলো স্কোয়ার করলে আমরা এই সংখ্যা পাবো। একটা জিনিস মনে রাখবে যে 6-এর স্কোয়ার করলে, ঠিক আছে, এই যে একক স্থানে অঙ্কটা আছে 6-এর স্কোয়ার করলে কী পাবে 36। সবসময় একক স্থানে কোনো সংখ্যা শেষে যদি 6 থাকে তো সেই সংখ্যাটাকে যদি স্কোয়ার করো তো সেই স্কোয়ার করলে সবসময় কী আসবে একক স্থানে 6 আসবে, বাট এখানে কি 6 আছে নেই, তাহলে এই অপশান ক্যান্সেল হয়ে গেল। 5-এর যদি স্কোয়ার করো তাহলে 25 হবে, এখানে কি 25 আছে 5 আছে নেই, তাহলে এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। তো রাইট অ্যান্সার হবে কি দেখো এখান থেকে, কারণ 8-এর যদি স্কোয়ার করো তাহলে 8 8 64, একক স্থানে 4 আসছে, এখানে দেখো 4 আছে। 2-এর স্কোয়ার করলে কি আসে 2 2 4, একক স্থানে 4 আসে, তাহলে এখানে 4 আসে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি ডি আর বি এর মধ্যে একটা। তো আমরা এখন এখানে কি করব এর বর্গমূল নির্ণয় করব। তো তোমাদের আমি অলরেডি শিখিয়েছি বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়। 6 3 5 0 4, ডান সাইড থেকে কী করবো দুটো দুটো সংখ্যার মধ্যে বার লাগাবো,
দেখো 6 আঁকা আছে, তো এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যে সংখ্যার স্কোয়ার করলে 6-এর কাছাকাছি বা 6-এর ইকুয়াল হবে। তো দেখো 2-এর স্কোয়ার করি, তাহলে কত হচ্ছে 4। এখন 4 থেকে 6 বিয়োগ দাও 2, দুটো সংখ্যা নামলো 3, 5। তো 2-এর ডাবল কত হয় 4। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা এখানে নিয়ে ওই সংখ্যা দিয়ে গুণ করে 235-এর কাছাকাছি যেতে হবে বা সমান করতে হবে। তো এখানে যদি 5 নাও তো এখানেও 5 নিতে হবে। তো 45কে এবার 5 দিয়ে গুণ করলে কত হবে, 4-এ 5 20, 5 5 25, 225। 5 5 মিলে গেলে 0, আর এখানে থাকছে কত 1, আর 0 4 ছিল, 0 4 নিচে নামলো। এবারে দেখো এই যে 25-এর ডাবল কত হয় 50। তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা এখানে দিয়ে গুণ করলে কিন্তু এই সংখ্যার কাছাকাছি বা ইকুয়াল হবে। তো দেখো এখানে 2 নিই, তাহলে এখানে থাকছে 2, 502 দুগুণে কত 1004। তো মিলে গেল, মিলে গেছে। তো এখানে কী পেয়েছি 252। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক থাকলে যে সৈন্য সংখ্যা বেশি হবে সেটা কিন্তু কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। যদি বলতো যে এতগুলো কম হয়েছে, তাহলে তুমি কী করতে, তাহলে তোমাকে করতে হতো যোগ। কম বললে তুমি যোগ করে বর্গমূল নির্ণয় করবে, আর বেশি বললে কী করবে, বেশি বললে বিয়োগ করে বর্গমূল নির্ণয় করতে হবে। এবারে এই অঙ্ক দেখো, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, মানে কমানো হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে আমি দুটো টেকনিক শেখাবো। দেখো কত পার্সেন্ট হ্রাস করা হচ্ছে, 20% হ্রাস করা হচ্ছে। তো 100 গুণিতক 20 লিখবে, কমানো হয়েছে তার মানে নিচে কী করবে 100 বিয়োগ 20, উপরে কত হচ্ছে 100 গুণিতক 20, নিচে হচ্ছে কত 100 বিয়োগ 20 মানে 80। 4 20 80, আর 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 25। তো রাইট অ্যান্সার কী হয়ে যায় অপশন নাম্বার সি, 25% বৃদ্ধি করা হলে সে তার আগের বেতন পাবে। তো এই একটা প্রকার গেল। আর একটা কী করবে, দেখো 20%-এর ভগ্নাংশ তোমরা সবাই জানো, 20% যদি আমি ভগ্নাংশ করি তো দাঁড়ায় হচ্ছে 20/100, তার মানে একবারেই করা যেত, কাটাকাটি করলে 1/5। তার মানে ওই লোকের পূর্বের বেতন যদি 5 অনুপাত হয়, মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় পূর্বের অনুপাত। তো এখন কমেছে, তার মানে কত হবে, এখন হচ্ছে 4 অনুপাত। তো এবারে দেখো তার বেতন বাড়াতে গেলে কী করতে হবে, তার বেতন বাড়াতে গেলে এই 4-এর সাপেক্ষে 1 বাড়াতে হবে। ঠিক আছে, এখন তো আছে 4 অনুপাত বেতন পাচ্ছে কমার পরে, তো 4-এর সাপেক্ষে কত বাড়াতে হবে, 1 অনুপাত বাড়াতে হবে। 100-এ কত বাড়াতে হবে, তো 100কে 4 দিয়ে ভাগ করো 25%। তো এইভাবে ফর্মুলা ইউজ করে করতে পারো, এইভাবে এই যে রেশিওর মাধ্যমেও কিন্তু করতে পারো। আবারও বলছি, প্রথমে যেটা দেওয়া আছে সেটার সাথে 100 দিয়ে গুণ করবে, আর কম বললে 100 থেকে বিয়োগ করলে ক্যালকুলেশন করে পেয়ে যাবে। বা এইভাবে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা ভগ্নাংশ করে নেবে, করে আমরা কী পেয়েছি দেখো, এই যে নিচেরটা পেয়েছি সেটা হচ্ছে পূর্বের অনুপাত, এখন কী বলছে কমেছে, তার মানে এই যে ওপরেরটা আছে তার থেকে বিয়োগ করে 4 পেলাম। তো এবারে বলছে যদি বেতন বৃদ্ধি করতে হয়, তার মানে কত, এখন 4 অনুপাত পাচ্ছে, 4-এর সাপেক্ষে কত বাড়াতে হবে, 1 বাড়ালে 5 হবে, 100-এ কত বাড়াতে হবে 25%। এই অঙ্কটা কী বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ কয়েনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে, 1 সেকেন্ডে হয়ে যাবে। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2, 3, 5 হলে তাদের মূল্যের অনুপাত কত। একটা জিনিস মাথায় রাখবে, মনে করো তোমার কাছে 5 টাকার কয়েন আছে 10টা, তার মানে তোমার টাকা, টোটাল টাকা কত আছে 50 টাকা। 5 টাকার কয়েন তোমার কাছে আছে 10টা, তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, আর এটা হচ্ছে কি ওই টাকা। তাহলে কী হচ্ছে, প্রাইস ইন্টু যে নাম্বার অফ কয়েন্স হলে কী হয়, টোটাল ভ্যালু হয়, টোটাল ভ্যালু পাই। তো এখানে দেখো কী আছে, ব্যাগে 1 টাকা আছে, 50 পয়সা আছে, তো 50 পয়সাকে যদি আমি টাকায় করি তাহলে কী হবে 50/100, পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তো 50 পয়সা মানে কত 1/2 টাকা। 25 পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করব, 25/100 মানে কত 1/4 টাকা। তো আমি টাকাগুলো কীভাবে পাচ্ছি, অনুপাতে দেখো 1, 1/2, 1/4। ওকে, তো এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় করি তাহলে কী পাবো, 4 পাবো, 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে তুমি 2 পাবে, এটাকে তুমি 1 পাবে। ওকে, এবারে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখন দেখো 1 টাকার সংখ্যা কত 2 অনুপাত, 50 পয়সার সংখ্যা কত 3 অনুপাত, আর 25 পয়সার সংখ্যা হচ্ছে 5 অনুপাত। তো আমরা এখানে দেখো কী পেয়েছি, ওই যে প্রাইস মূল্যের সাথে সংখ্যা নাম্বার অফ কয়েন্স গুণ করে টোটাল ভ্যালু পেয়েছি। তো এখানে 1 টাকাটাকে আমরা এইভাবে অনুপাতের আকারে লিখেছিলাম, তার সংখ্যা কত 2 অনুপাত। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর 5 1-কে 5, তাহলে তাদের মূল্যের অনুপাত কত হয়ে যাবে, মূল্যের অনুপাত হবে 8:6:5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে সব পয়সা আছে আর টাকা আছে, তো আমরা পয়সাগুলোকে টাকায় করে নিলাম। টাকায় করে নেওয়ার পরে আমরা এইভাবে পেয়েছি 1 টাকা 50 পয়সা মানে 1/2, আর 25 পয়সা মানে 1/4, আর এদের অনুপাতের সাথে জাস্ট গুণ করে এই কিন্তু কী পেয়েছি, মূল্যের অনুপাত পেয়েছি। এটা কিন্তু তোমাদের আমি এখানেও দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, জাস্ট এই পয়সাগুলোকে সব একই সাথে টাকায় করে অনুপাতের সাথে গুণ করে দিয়েছি, গুণ করলে কিন্তু মূল্যের অনুপাত পেয়ে যাবে। আর এখান থেকে কী করেছে দেখো, এই যে 1 টাকা পেয়েছি 1/2, 1/4, এটাকে পূর্ণ সংখ্যায় করার জন্য এই যে 2 আর 4-এর লসাগু কত হয়, নিচে 2 আর 4-এর লসাগু 4 হয়, তো সবার সাথে 4 দিয়ে গুণ করেছি, সবার সাথে 4 দিয়ে গুণ করেছি, বলে দেখো 4 4 কেটে যাচ্ছে, থাকে 1,
2 দুগুণে 4, 2 আর এখানে 4 একে 4, এটাই পেয়েছি, আর কিছুই নেই। এরপরে দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তো সুদের হার মানে কি? আমরা সবাই জানি 100 টাকার 1 বছরের সুদ, ঠিক আছে? 100 টাকার 1 বছরের সুদটাকে আমরা কি বলি? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট 100 টাকার 1 বছরের সুদ। তো এবার কী বলছে? কোনো টাকা 5 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে কত হচ্ছে? 300 টাকা। তার মানে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে তোমার 200 টাকা। কত বছরে সুদ হচ্ছে? 5 বছরে। তো 5 বছরে 100 টাকার সুদ হচ্ছে কত? 200 টাকা। 1 বছরে কত হবে? 1 বছরে 100 টাকার সুদ 200 ভাগ 5, মানে তোমরা সবাই জানো 40 টাকা। আর এই 40 টাকা তাহলে কী হবে? আমরা অলরেডি পড়েছি 100 টাকার 1 বছরের সুদকে কী বলে? রেট অফ ইন্টারেস্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 40%। এবারে দেখো, এই অঙ্কগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে। 280 মিটার লম্বা ট্রেন তার দুগুণ লম্বা প্ল্যাটফর্ম 7 মিনিট অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো ট্রেনটি কত মিটার লম্বা? ট্রেনটি লম্বা হচ্ছে 280 মিটার, আর তার দুগুণ লম্বা প্ল্যাটফর্ম, তার মানে কত? 2 × 280, 2 × 280। তো এইভাবে তোমরা করতে পারো 560 মিটার লম্বা প্ল্যাটফর্ম। এখন যদি মনে করো ট্রেনটি এইভাবে ঢুকছে প্ল্যাটফর্মে, ঢুকতে এখান থেকে ট্রেন কী করলো? তার মাথা বের করে দিয়েছে। তার মানে কি ট্রেন কি স্টেশন ক্রস করে গেছে? যায়নি। যতক্ষণ না পর্যন্ত ট্রেন এই প্রান্তে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু ট্রেন স্টেশন ক্রস করবে না। তার মানে কি করছে? ওই ট্রেনটা দেখো, যে প্ল্যাটফর্ম আছে 560 মিটার সেটা পুরো কভার করছে, আর নিজের যে দৈর্ঘ্য সেটাও কভার করার পরে কিন্তু টোটাল সে প্ল্যাটফর্মটা কী করছে? অতিক্রম করতে পারছে। তার মানে এখানে ডিস্টেন্স কী হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে ওই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তার মানে কত হচ্ছে? 560 + 280। তার মানে তুমি এইভাবে করতে পারবে 3 × 280। ওকে, দেখো 560 আর 280 যোগ করলে তুমি যা পাবে, আর 3 × 280 করলে তাই পাবে। কেন পাবে? কারণ 560 তো 2 × 280 ছিল, 2 × 280 আর এখানে 280, তার মানে কী হলো? 3 × 280। আর টাইম কত নিচ্ছে? 7 মিনিট। তো মিনিটটাকে আমাদের সেকেন্ডে করতে হবে, 7 × 60, তাহলে সেকেন্ড হয়ে গেল। তো এটা কাটো, 0 0 কাটো, 4 7 28, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 3 কাটলো। তো কী হয়ে গেল? সরি, এটা হবে তোমাদের স্পিড হয়ে গেল 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ডিস্টেন্স ছিল এটা, ডিস্টেন্স কী ছিল? টোটাল ডিস্টেন্স হচ্ছে 3 × 280। টাইম কত লাগছে? 7 মিনিট, মানে 7 × 60 সেকেন্ডে করে নিলাম। আমরা জানি স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্স বাই টাইম করে আমরা কী পেলাম? 2 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্ক আসলে যখন একটা ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কোনো সেতু অতিক্রম করবে, তখন ট্রেন সম্মিলিতভাবে কী করবে? ওই ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে ওই যে সেতু, ব্রিজের লেন্থ, হ্যাঁ, দুটো মিলেই কিন্তু কী হবে? ডিস্টেন্স হবে। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় থাকে। বলছে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ কত দিনে করে? 16 দিনে করে। 16 দিনে। বি ওই একই কাজ কত দিনে করে? 12 দিনে করে। আর যদি এ আর বি যদি সি এর সাহায্য নেয়, তাহলে 3 জন মিলে কত দিনে করে? 4 দিনে করে। তো এখন 16, 12 আর 4 এর লসাগু হচ্ছে টোটাল কাজ। তো টোটাল কাজ কত হবে? 48। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 48। তো টোটাল কাজ যদি 48 হয়, আর এ যদি 16 দিনে যদি কাজ করে, তাহলে একদিনে কত কাজ করে? একদিনে কিন্তু 3টে কাজ করে। বি একদিনে করে কত? 4টি কাজ। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটি কাজ করবে? 12টি কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এ আর বি দুজন মিলে যদি একদিনে 4 + 3 7টা কাজ করে, তাহলে সি কত করবে? 12 থেকে 7 বিয়োগ দাও, 5টা কাজ করবে। তো এই 48টা কাজ করতে সি এর কতদিন সময় লাগবে? সি একদিনে যদি 5টা করে, তাহলে 48টা কাজ করতে তার সময় লাগবে 48 ভাগ 5, মানে 5 9 45, 9 পূর্ণ 3/5 দিন। 48কে 5 দিয়ে ভাগ করলে তুমি এটাই পাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আমি সবগুলো কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।